আমি সোনালী। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বর্তমানে আমি মাস্টার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। 2022 সালে ফেসবুকে তারেক ইয়াসিন নামে এক ছেলের সাথে আমার পরিচয় হয়। বর্তমানে সে গণবিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়। একসময় সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি প্রথমে রাজি হইনি, কারণ আমি গ্রামের মেয়ে আর সে শহরের ছেলে ছিল। ঢাকায় তাদের নিজস্ব বাড়ি আছে এবং তার বাবা একজন আর্মি অফিসার ছিল। তাই ভেবেছিলাম আমাদের সম্পর্কটা হয়তো টিকে থাকবে না, কিন্তু সে হাল ছাড়ল না। তার অদম্য চেষ্টায় একসময় আমিও তার মায়ায় জড়িয়ে পড়লাম। সে আমাকে ভীষণ ভালোবাসতো আর অনেক যত্ন নিত। 1 ঘন্টা কথা না বললে পাগলের মতো অস্থির হয়ে যেত। সবসময় বলতো, তোমার সাথে কথা না বললে আমার দিন ভালো যায় না, রাতে ঘুম হয় না। কত যে আমরা নির্ঘুম রাত কাটিয়েছি তার কোনো হিসাব নেই। সেই দিনগুলো আজও আমি খুব মিস করি। আমাদের সম্পর্কটা ছিল দূরত্বের। 3 মাস পর আমরা প্রথম দেখা করি। দুজন দুজনকে দেখে খুবই পছন্দ করি। সে ছিল কালো আর আমি ছিলাম শ্যামলা, তবু আমাদের চোখে আমরা ছিলাম পৃথিবীর সেরা মানুষ। আমি তার প্রতি প্রচণ্ড আসক্ত ছিলাম। সে যা বলতো আমি তাই করতাম, কখনো তার কথার অবাধ্য হয়নি। সে একজন কোরআনের হাফেজ। যদিও জানতাম প্রেম ভালোবাসা হারাম, তবুও মনকে আটকে রাখতে পারিনি। তার কথা মতো নিয়মিত নামাজ পড়তাম, পর্দা করতাম, প্রয়োজন ছাড়া কারোর সাথেই কখনো কথা বলতাম না। সে চাইতো না আমি লোকজনের মাঝে মিশি। তাই 2022 সাল থেকে পর্যন্ত কোনো বিয়ের অনুষ্ঠান, জন্মদিন কিংবা আত্মীয় স্বজনের বাড়িতেও যায়নি। সে আমাদের সম্পর্কটা নিয়ে খুবই সিরিয়াস ছিল। সবসময় বলতো, আমি তোমাকে হারাতে চাই না, তোমাকে হারালে আমি বাঁচবো না। আমাকে বারবারই বিয়ের জন্য চাপ দিতে বলল, চলো পালিয়ে যাই, একদিন ঠিকই বাসা থেকে মেনে নেবে। আমি তাকে বোঝাতাম, এখন নয়, আগে পড়াশোনা শেষ করো, তারপর সবাইকে জানিয়ে বিয়ে করব। সে বলল, যদি তোমাকে বিয়ে হয়ে যায় তখন আমি কি হবে? একদিন সে আমাকে কোর্ট ম্যারেজ করার জন্য হুমকি দেয়। আমি রাজি না হলে সে বলে, তুমি যদি আমাকে কালকেই বিয়ে না করো তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। এখন তুমি বলো, তুমি কি আমাকে চাও নাকি আমার লাশ চাও? সে বলল, এখন শুধু বিয়েটা করো, তারপরে না হয় তোমাকে তুলে নিয়ে আসবো। আমি তাকে প্রচণ্ড ভালোবাসতাম, এখনও বাসি। হারানো ভয়ে আমি রাজি হয়ে যাই। আমাদের সম্পর্কের 5 মাস পর সে ঢাকা থেকে নোটারি পাবলিকে কাবিলনামা নিয়ে আসে। আমি আমার এক বন্ধুর সাহায্যে হুজুর ডেকে বিয়েটা করি এবং কাগজে সই করি। বিয়ের পর আমার কেনাকাটা করি, ঘোরাঘুরি করি এবং খাওয়া দাওয়া শেষে আবার দুজন দুজনের বাড়িতেই ফিরে যাই। আমাদের বিয়ের খবর আমাদের পরিবারে কেউ জানতো না। এভাবে 3 মাস কেটে যায়। আমার জন্মদিনে সে আমাকে একটা ফোন উপহার দেয়। সেদিনও ঘোরাঘুরি করে আমরা যার যার বাড়িতে ফিরে আসি। আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক ছিল না। আমরা চেয়েছিলাম পরিবারকে রাজি করিয়ে তারপরে একসাথে সংসার করতে। মাঝে মাঝে সে জোর করার পরও আমি বোঝানোর পর সে আর চাপ দিত না। বিয়ের পর আমি কখনোই তার কাছে কোনো কিছুই আবদার করিনি, কারণ আমি বুঝতাম সে একজন ছাত্র। আমাকে কী বা দিবে? তখন তার যখন যা মন চাইতো তখন কিছু দিত, না চাইলে কিছু দিত না। এভাবে আরও কিছুদিন চলার পর আমার বড় বোনের জন্য বিয়ের সম্বন্ধ আসা শুরু হয়। নিরুপায় হয়ে আমি আমার আপুকে বিয়ের কথা জানাই। পুরো পরিবার চিন্তায় পড়ে যায়। আপু আমাকে বলেছিল, বেশি ভালো না, দেখিস তোর এই বিয়ে টিকবে না। আমার পরিবার জানার পর সেও তার পরিবারকে বিয়ের কথা জানায়, কিন্তু তার মা বাবা কিছুতেই রাজি হয় না। তার মা নাকি খুব বাজে মহিলা, সে নিজের মাকেই দেখতে পারতো না, 2 বছর নাকি মা বলেও ডাকেনি। এটা জানার পর আমি তাকে বলেছিলাম, দেখো খারাপ হলেও তিনি তোমার মা, এখন থেকে মায়ের সাথে কথা বলবে। বিয়ের কথা জানার পর তার মা বলেছিল, আমার একমাত্র ছেলে, তাতে কি? ছেলে নিজের হাতে খুন করব, তো বই মেয়ে বিয়ে দেব না। এভাবে কিছুদিন চলার পর হঠাৎ করেই তার মধ্যে পরিবর্তন দেখতে পাই। আগের মতো কথা বলে না, ফোনও করে না, একটা সিম বন্ধ রেখে অন্য একটা চালু রাখতো। তার এই অবহেলা আমি সহ্য করতে পারতাম না। অনেক কান্নাকাটি করতাম, না খেয়ে থাকতাম, তবুও তার মন গলতো না। সে আমাকে অনেক মিথ্যা কথা বলতো, কিন্তু আমার কাছেই ধরা পড়ে যেত। একদিন সে বলে, আমি বাসা থেকে রাগ করে খুলনা চলে এসেছি, আমার কাছে টাকা নেই। এরপর আমি তাকে 2000 টাকা পাঠাই। তারপর থেকেই তার ফোন বন্ধ। পরের দিন ফোন চালু পেলে তাকে ফোন করি। সে আমাকে বলে, আমাকে ডিভোর্স দিয়ে দাও। আব্বু বলেছে ডিভোর্স দিতে, তারা আমাকে নাকি কখনোই তার ছেলের বউ হিসেবে মানবে না। তার এই কথা আমার আল্লাহর কাছে পৌঁছায়নি, তার মনও গলেনি। আমি তাকে হারিয়ে ফেললাম। 1-2.5 বছরে আমি অনেক কষ্ট পেয়েছি। বাসা থেকে অনেক চেষ্টা করেছে আমাকে বিয়ে দেওয়ার, কিন্তু আমি রাজি হইনি। আমি তাকে খুব ভালোবাসতাম। এত বছর পরে হঠাৎ রোজার ঈদে আগে ফেসবুকে তার সাথে আমার আবার কথা হয়। সে আমার কাছে ক্ষমা চায়, কান্নাকাটি করে। আমি এমনিতেই তার প্রতি অনেক বেশি দুর্বল ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো সে ভুল বুঝতে পেরেছে। আমারও ইচ্ছে ছিল তাকে ফিরে পাবার। সে আমাকে বলল, আমি তোমাকে এখনো ভালোবাসি, আমাকে বিশ্বাস করো, আমার খুব কষ্ট হয়। সে বলে, আমি এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসি, বিয়ে করে সারা জীবন ভালোবাসবো। তার কথায় আমি আবার গলে যাই। হয়তো তাকে অনেক বেশি ভালোবাসি, তাই এত বেহায়া আমি। আগের মতোই সে আমাকে ভালোবাসতে শুরু করে, যত্ন নেয়। আমি ভাবছিলাম হয়তো সে ভালো হয়ে গেছে, কিন্তু গত 1 সপ্তাহে সে আমার সাথে ঠিকমতো কথা বলে না, ফোন বন্ধ করে রাখে। 3 দিন আগে সে বলে, আমার বিজিবির চাকরি হয়েছে, তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে ভালোবাসি না। এই 4 মাস ভালোবাসার নাটক করেছি যাতে তুমি আরও কষ্ট পাও। তোমাকে আমি কোনোদিন বিয়ে করব না, আমাকে আর ফোন
ফোন বা মেসেজ দিবে না। আমি অনেক কান্নাকাটি করি, তবুও তার মন গলেনি, সে আমাকে আবারও ঠকালো। আমার আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, তুমি আমাকে সুখ দাওনি, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু যে ছেলে আমার সাথে প্রতারণা করে আমাকে ঠকালো তার বিচার তুমি করো। গল্পটা পাঠিয়েছিলেন সোনালী নামের এক আপু। আমি বলতে চাই, ভালোবাসা কখনোই খারাপ না, তবে যদি মানুষটা সঠিক হয়। যে মানুষটা একবার প্রতারণার ফাঁদ ফেলে সে একবার নয় বারবার প্রতারণা করতে পারে। আপনার সবচেয়ে বড় ভুল হয়েছে সেই ছেলেটাকে আপনি দ্বিতীয়বার আবার সুযোগ দিয়েছেন। আর রইল, যে ভুলটা আপনি দ্বিতীয়বার করেছেন সেই ভুলটা যেন আবার না করে পরিবারের পছন্দ বিয়ে করে নিজেকে সুখী রাখতে। মনে রাখবেন, আমরা মানুষ মাত্রই ভুল হয়। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। কারো কাছ থেকে কষ্ট পেয়ে জীবনকে থামিয়ে দেওয়ার নাম জীবন নয়, এতে কষ্ট বাড়ে আর কিছুই নয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।